ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফার্স্ট নীতির বার্তা। অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে স্ত্রী সন্তান হত্যার অভিযোগ পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। ভারতে কঠোর হচ্ছে নাগরিকত্ব আইন, পাসপোর্টে তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক, বিপাকে বিভিন্ন দেশের আশ্রয় প্রার্থীরা। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার ওয়াশিংটন ডিসিতে আটলান্টিক কাউন্সিলের এক গোলটেবিল বৈঠকে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত বিএনপি সরকারের মূল নীতি হল সবার আগে বাংলাদেশ। যে কোনো সিদ্ধান্তে দেশ ও জনগণের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে। সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর এবং অ্যান্ড্রু ভেগ্রিকের সাথে বৈঠক করেন শামা ওবায়দ। এসব বৈঠকে বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। এছাড়া ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, আমাদের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট সম্পর্ক, আমাদের পিপল টু পিপল সম্পর্ক নিয়ে কথা হয়েছে, আলাপ হয়েছে। আরও কিভাবে শক্তিশালী করা যায়, ইকোনমিক ইস্যু, সব কিছু নিয়ে আমরা কিভাবে আগাতে পারি, সে সব কিছুই আমাদের আজকের এই রাউন্ড টেবিলে আলোচিত হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্যাম্প বেলটাউনে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক অভিবাসীকে আটক করেছে পুলিশ। নিহত দুই শিশুই ছিল বিশেষ চাহিদা সম্পন্ন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত নিজেই জরুরি নম্বরে ফোন করে হত্যার কথা স্বীকার করেন। সোমবার রাতে বাড়ির বিভিন্ন কক্ষ থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের দাবি, কয়েক মাস ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন অভিযুক্ত। পারিবারিক সহিংসতার 3টি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছে। আগামী জুলাইয়ে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ভারতে ফের নাগরিকত্ব সংশোধন আইন সিএএ কঠোর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে আগত সংখ্যালঘু অমুসলিমদের দিয়েছে নতুন নির্দেশনা। জমা দিতে বলা হয়েছে পুরনো বা হারিয়ে যাওয়া পাসপোর্টের তথ্য ও নম্বর, যা নতুন করে ধর্মীয় বিভাজন ও অভিবাসন সংকট তৈরি করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রতিবেশী ভারতে সংখ্যালঘু আশ্রয়ের নামে গড়ে উঠেছে নানা নিয়মকানুন। বেশি বিতর্কিত সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইন, যা অভিবাসীদের নাগরিকত্ব প্রদান করে। ভারতের কেন্দ্রীয় সরকার আইনটি আরও কঠোর করেছে, সতর্ক করেছে সংবিধান অনুযায়ী দেশটিতে দ্বৈত নাগরিকত্বের ঠাঁই নেই। এই নির্দেশনার আওতায় রয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান বা অমুসলিমরা। ভারতে থাকতে হলে নিজের দেশের নাগরিকত্ব রাখতে পারবেন না। এজন্য আশ্রয় প্রার্থীদের পুরনো বা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট সহ অনুপ্রবেশ তথ্য নির্দিষ্ট দূতাবাস বা সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, তাও নাগরিকত্ব অর্জনের মাত্র 15 দিনের মধ্যেই। দিল্লির দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার, ভুয়া পরিচয় রোধ ও দ্বৈত নাগরিকত্বের ঝুঁকি ঠেকাতেই এই পদক্ষেপ। যদিও বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে ফায়দা লুটবে ক্ষমতাসীন বিজেপি, কাছে টানবে মাতোয়ার মতো সংখ্যালঘু ভোটারদের, যা স্পষ্টতই ধর্মভিত্তিক বিভাজন ও অভিবাসন রাজনীতিকে উস্কে দেবে বলে আশঙ্কা তাদের। নীরব দাস, নিউজ 24। ভারতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। চিকেন্স নেক নামে পরিচিত এই অঞ্চলে প্রায় 120 একর জমি কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, সেনা ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বাংলাদেশ, নেপাল ও ভুটানের সীমান্ত ঘেঁষা এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের 4 দিন না পেরোতেই চীন পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 দিনের সফরে মঙ্গলবার বেইজিং পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
এর মধ্য দিয়ে গেল 1 বছরের মধ্যে দ্বিতীয়বার চীন সফর করছেন ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের মধ্যকার বৈঠকে গুরুত্ব পেতে পারে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইরান ইস্যু হতে পারে অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এর আগে 11 বছরের সেপ্টেম্বরে সবশেষ চীন সফর করেছিলেন পুতিন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। 18 মে পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন প্রায় 65,592 জন হজযাত্রী, আর বেসরকারিভাবে গেছেন 61,148 জন হজযাত্রী। মোট 169টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ 86টি, সৌদি এয়ারলাইন্স 61টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে 22টি ফ্লাইট। হজযাত্রীদের আবাসন, পরিবহন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবাসমূহ যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট টিম। সৌদি আরবে এখন পর্যন্ত 18 জন হজযাত্রী মারা গেছেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে জিওম্যাটিকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্টুডেন্ট স্টাফদের 4-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব। সোমবার কুয়ালালামপুরের বুকিত বিনতাং লালপোর্ট শপিং মলের ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধেই 1-0 গোলে এগিয়ে যায় প্রেস ক্লাব। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের চালে আরও 3 বার বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করে তারা। দলের পক্ষে 2টি গোল করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন, সিনিয়র সভাপতি রফিক আহমেদ খান সহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানী তেজগাঁওয়ে ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, ভূমির সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সারা দেশে শুরু হলো 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার। ভূমির পরিকল্পিত ব্যবহারে ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়া হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে দেশের মানুষের ভূমি সেবা হয়রানি মুক্ত করতে কাজ করা হচ্ছে বলে জানান সরকার প্রধান। প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করার অঙ্গীকার করেন তিনি। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরো একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধু জমি নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়েই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার, জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। কৃষি জমি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় পালিয়ে যাওয়া ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল 9টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। রাজধানীর পল্লবীর সেকশন 11-র এই বহুতল ভবনে নেমে আসে নির্মম এক অন্ধকার। চিরতরে হারিয়ে গেল 8 বছরের শিশু।
মঙ্গলবার সকাল 9টা বড় বোনকে প্রাইভেট শিক্ষকের কাছে এগিয়ে দিতে ঘরের বাইরে যান ছোট বোন। গেট খুলে দেওয়ার পর দীর্ঘক্ষণ সে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এক পর্যায়ে পাশের ফ্ল্যাটে বারবার নক করে সাড়া না পেয়ে সন্দেহ হয় স্বজনদের। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে যান সবাই। উদ্ধার হয় শিশুটির খণ্ডিত রক্তাক্ত মরদেহ। আমার কাজিন আইসান গেট খুলছেন, গেট খোলা দেখে কি ওর বডিটা ঘরে আর মাথাটাও ওয়াশরুমে। এরকম একটা ছোট্ট বাচ্চা এরকম একটা অঘটন ঘটছে, সঠিক বিচার করেন, এইটাই আমরা চাই। আমাদের সন্তান তো আমরা পাবো না, বিচারটা চাই, ফাঁসি চাই। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে পাশবিক নির্যাতনের পর গলা কেটে হত্যা করা হয়েছে শিশুটিকে। ঘটনার পরপরই ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় তাকে। এর আগেই আটক করা হয় তার স্ত্রীকে। 8 বছরের একটা মেয়ে, তো স্বাভাবিকভাবে কেন তাকে হত্যা করলো, তো এই কোশ্চেনগুলো আছে, আমরা সবগুলো আসলে সলভ করতে হবে। আমাদের এইগুলো যাচাই করবো। আর যে বিষয়টা পোস্টমর্টম করার আগে অবশ্যই আমরা লিখবো যে এটা যেন মেডিকেল এক্সামিনেশন করা হয়। অপরাধীর দৃষ্টান্তমূলক এবং দ্রুত বিচার চেয়েছেন শোকার্ত বাবা মা। আমার মেয়েও ফিরে আসবে না, পারবেন আমার মেয়েকে ফিরে দিতে? আমার লোক কোনো শত্রুতা নাই, কিছু নাই আমার। আমি স্থানীয়দের দাবি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যেন আর কেউ এমন অপরাধ ঘটানোর চিন্তা না করে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। 3 দাবিতে ডুয়েট ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নতুন উপাচার্য মোহাম্মদ ইকবালের ক্যাম্পাসে প্রবেশের গুঞ্জনে আবারও উত্তেজনা ছড়ায়। রবিবারের সংঘর্ষের ঘটনায় 250 শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চলছে বিভিন্ন কর্মসূচি। 3 দফা দাবিতে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচিতে অচল ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েট। গুঞ্জন ছড়ায় আবারও ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন নতুন উপাচার্য মোহাম্মদ ইকবাল। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্দোলনরতদের মাঝে। আন্দোলনের 5ম দিনে এসে ডুয়েটকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। 3 দিন ধরে চলা ব্লকেট কর্মসূচিতে তালাবদ্ধ ক্যাম্পাস। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। যে ভিসি আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে আমাদের রক্ত ঝরিয়েছে, আমরা তাকে কোনোভাবে আমাদের ক্যাম্পাসে অ্যালাউ করব না। এর মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে আমরা ঈদের পরে আমাদের কর্মসূচিটা কি চলমান রাখবো। পুরো দেশবাসী দেখছে কারা কিভাবে হামলা করছে, বাহির থেকে টুকাই দিয়ে, ছাত্র দল দিয়ে, পুলিশ দিয়ে, আবার তারাই আমাদের বিরুদ্ধে মামলাটা করছে, এটা আমরা প্রত্যাখ্যান করছি। এদিকে রোববার সংঘর্ষের ঘটনায় 250 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ডুয়েটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আসামি 200 থেকে 250 জন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার 7 দিনেও গ্রেপ্তার হয়নি কেউ। দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসের শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মাহমুদ রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, পিচ্চি রাজার বিরুদ্ধে 3টি হত্যা চেষ্টা, মাদক ও বিস্ফোরণ সহ মোট 29টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এর আগে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে সে আত্মগোপনে চলে যায়। তিনি আরও জানান, মঙ্গলবার নেপাল থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পিচ্চি রাজা আমাদের এখানে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেখানে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে এবং সে দেশের বাইরে পালিয়ে যাওয়ার অপচেষ্টা করেছিল। আর এই ছিল প্রবাসের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।